খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজকে আমাদের বিষয়টি ঠিক করা হয়েছে ভলিবল নিয়ে। ভলিবলের অনেক সাফল্য বা দুরবস্থা থাকলেও আসলে ভলিবলটা যেভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছেন সেটা প্রশংসার যোগ্য। এবং কয়েকদিন আগেই কিন্তু ক্রীড়া দপ্তর থেকে তাদেরকে এনএসসি থেকে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। গত কমিটি থেকে বেশ কিছু পরিবর্তন রয়েছে, তবে এখনও কিন্তু এই কমিটির মধ্যে সাবেক খেলোয়াড়দের আধিপত্যটাই বেশি রয়েছে। সেই আধিপত্য বিস্তার নিয়ে আসলে সাবেক ভলিবল যারা খেলোয়াড় রয়েছে, বর্তমান খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিতে তারা আসলে কি পরিকল্পনা বা কি মিশন আসলে তারা উদ্যোগ গ্রহণ করেছে, সব কিছু নিয়ে আজ আমাদের আলোচনার মূল অংশ থাকবে। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাদ্দাম। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগেও আপনাকে পরিচয় করে দিয়েছিলাম, তবে অ্যাডহক কমিটিতে গতবার আপনি যুগ্ম সম্পাদকের পদে ছিলেন। একটু আপনার ডেভেলপ হয়েছে, প্রমোশন হয়েছে। এই প্রমোশনটা বা একটা বড় দায়িত্ব আপনার কাঁধে এখন। না, আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সম্প্রতি যুগ্ম সম্পাদক ছিলাম, লাস্ট 1 ইয়ার সাধারণ সম্পাদক হয়েছি। এই স্টুডিওতে যুগ্ম সম্পাদক হিসেবে এসেছিলাম, এবার সাধারণ সম্পাদক হিসেবে আসতে পেরেছি। ধন্যবাদ জানাই এখন মাঠে এই অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই বলছিলাম যে নতুন দায়িত্ব, এই দায়িত্ব তো কখনোই পালন করা হয়নি। যুগ্ম সম্পাদকটাও তখনও নতুন দায়িত্বই ছিল। বেশ ভালোভাবেই আসলে আপনি উতরে গেছেন সেই দায়িত্ব থেকে, এবং এই জন্য হয়তো বা ক্রীড়া মন্ত্রণালয় আপনাকে দেখেছে যে হ্যাঁ, দায়িত্বটা সামলানোর জন্য আপনিই যোগ্য। গত যে কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন তাকে আসলে পরিবর্তন করে অন্য জায়গায় দেওয়া হয়েছে, আপনাকে আবার সাধারণ সম্পাদক বানানো হয়েছে। এটা কি চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন কিনা? আসলে চ্যালেঞ্জ বলতে কি, আমি যখন যুগ্ম সম্পাদক ছিলাম তখনও কাজ করে গিয়েছি। এখন আমাকে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করেছে সাধারণ সম্পাদক করার মতো, বা আমি যোগ্য। আমি নিজেকে ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমার দায়িত্ব মনে হয়ে গেছে আর কি। যেহেতু আমি সাবেক একজন ভলিবল খেলোয়াড় ছিলাম, আমি জাতীয় দলের প্লেয়ার ছিলাম, তো আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ভলিবলকে 80 দশক 90 দশকে ফিরিয়ে যাওয়া। 80 দশকে যেমন ছিল ভলিবল ফুটবলের কাছাকাছি, আমি চাই যে গ্রাম, পাড়া, মহল্লা, শহরের স্কুলে সব জায়গায় ভলিবলের মাঠ থাকবে, ভলিবল খেলা চলবে। আমরা যে গল্প শুনে ভলিবলে এসেছিলাম, আমরা আগের সেই ভলিবলে ফিরে যেতে চাই। আচ্ছা, ফুটবল ক্রিকেটের পাশাপাশি ভলিবল যে একটা টুর্নামেন্ট বা একটা ইভেন্ট রয়েছে, অনেকেই হয়তো বা জানে না, কারণ অনেকে মিক্সড করে ফেলে, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল সব কিছু মিক্সড করে ফেলে। এই জায়গাটা থেকে আপনাদের নিজস্ব একটা পরিচয় বা নিজস্ব একটা আপনাদের সশরীরে যে থাকা বাংলাদেশের ইভেন্টের মধ্যে, সেটা আপনারা আসলে গত অ্যাডহক কমিটিতে আপনারা একটা সারা জাগানো পারফরমেন্স করেছেন এবং আপনাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। এইবারে নতুন কমিটির অ্যাডহক কমিটি যেহেতু একটু চেঞ্জ হয়েছে, এই পরিবর্তনটা আসলে আপনারা কিভাবে এই মিশনটা সাকসেস করার জন্য এগোচ্ছেন, কি পরিকল্পনা রয়েছে? এখানে আসলে বিষয়টা হচ্ছে ক্রিকেট, ফুটবল মানুষের চোখের সামনে সবসময় আছে। বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনোই কোনো সরকারের আসলে স্পোর্টস নিয়ে ওই প্রফেশনাল যে একটা পরিকল্পনা থাকতে হয়, যে কোনো কাজে যে একটা পরিকল্পনা লাগে, পরিকল্পনার প্রয়োজন পড়ে, এই বিষয়টা ছিল না। তো এখন বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের দেশ পরিকল্পনায় যে 8টা বাস্তবায়ন পরিকল্পনা আছে, তার মধ্যে ক্রীড়া পরিকল্পনা একটি। তো আমাদের পরিকল্পনার বাইরেও কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা পরিকল্পনা আছে, জাতীয় ক্রীড়া পরিষদের। তার পাশাপাশি আমাদের এবার হচ্ছে নতুন কমিটির আমরা পরিচিতি সভায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি রোডম্যাপ এবং পরিকল্পনা। মানে সেটা কি পরিকল্পনা করেছেন? আমরা চাচ্ছি যে আমরা আগামী 3 বছর মধ্যে হচ্ছে এশিয়ান লেভেলে কম্পিটিশন করতে চাই। ছেলে টিমে, মেয়ে টিমে হচ্ছে আমাদের চাচ্ছি আমরা ভালো একটা অবস্থানে নিতে, কারণ আমরা খুব রিসেন্ট মেয়েদের কাজ শুরু করেছি। আমি কি ভুল শুনেছি কিনা, 3 বছর নাকি 3 মাস বলেছেন? না, 3 বছর। আপনাদের কমিটির মেয়াদ তো অ্যাডহক কমিটি যেটা দেওয়া হয়েছে 3 মাস। পরিকল্পনা করছি আমরা। নির্বাচনটা হওয়ার পরে আপনারা থাকবেন কিনা সেটার উপর নিশ্চিত করবে যে আপনারা 3 বছরে কি সাফল্য আনতে পারবেন। নির্বাচন হচ্ছে আমাদের প্রথম কাজ, আমাদেরকে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। তো আমরা চাচ্ছি যে গ্রাস লেভেলে ভলিবলের এবং একদম গ্রাম থেকে একদম শহরে একটা পাইপলাইন তৈরি করতে,
ওই পরিকল্পনা রেডি করতে সবাই চাচ্ছি, যেহেতু আমরা সাবেক সবাই প্লেয়ার, আমাদের সাথে ভালো ভালো কোচ আছেন, ভলিবল বিশেষজ্ঞ আছেন, আমি আছি সাবেক খেলোয়াড় হিসেবে সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি আছেন, ইন্টারন্যাশনালি তিনি কাজ করছেন ভলিবল নিয়ে, ওনার একটা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাচ্ছি। পাশাপাশি সরকারের পরিকল্পনাকে কাজে লাগিয়ে চাচ্ছি যে আমরা এক স্থানে দাঁড় করাতে। সরকারের কি পরিকল্পনা রয়েছে আপনাদের ভলিবল সরকারের নিয়ে? যে পরিকল্পনাটা আছে এটা হচ্ছে, একসময় আসলে আমাদের যে ভলিবল, ক্রিকেট এবং ফুটবলের বাইরে যে ইভেন্টগুলো ছিল তাদের কখনো স্যালারি ছিল না। তো বর্তমান সরকার প্লেয়ারদেরকে 1 লক্ষ টাকা করে স্যালারি দিচ্ছে। তো আমার মনে হয় যে এই স্যালারির জন্যই হয়তো আমাদের প্লেয়াররা আজকে পাকিস্তানে ভালো স্যালারি পাচ্ছে, কিংবা তাদের মানসিক এটা যে সরকার তাদেরকে পুরস্কৃত করবে, এই যে একটা উৎসাহ, এই উৎসাহ হয়তো আমাদের ছেলেরা উজবেকিস্তান, কাজাকিস্তানের মতো টিমকে নাস্তানাবুদ করে দিয়েছে। যদিও আমরা পাকিস্তানের সাথে জিততে পারি নাই, আমরা 3টি ম্যাচের মধ্যে আমরা 2টি ম্যাচে আমরা জয়লাভ করেছি। আগামীকাল হচ্ছে নেপালের সাথে খেলা, যদি আমরা জিতি আমরা ফাইনাল যাব। তো এটাকে আমরা একটা বড় পাওয়া মনে করি যে আমরা বিগত একটা বছর কাজ করেছি, হয়তো এই জন্যই আজকে তারা ভালো করছে। মানে বিগত কমিটিকে যদি প্রশ্ন করা হয় আপনাকে, আপনারা বিগত সময়ে আসলে কাজ করে বা সাফল্য আসলে কতটুকু দিতে পেরেছেন? তখন সময়টা তো অনেক বেশি ছিল, এই অন্তত এই 3 মাসের থেকে। বিগত কমিটিতে আসলে ইন্টারিয়াম সরকারের সময় যে কমিটি দেওয়া হয়েছে, কমিটিতে অনেক কি ছিল, ভারসাম্য ছিল না। কারণ কি, অনেকে অনেক জায়গা থেকে কমিটিতে ছিলেন, অ্যাডজাস্টিংয়ের একটা ব্যাপার ছিল, তারপর হচ্ছে বিভিন্ন প্রবলেম ছিল, আপনারা জানেন। তো এই প্রবলেমের কারণে হচ্ছে কি আমরা একমতে আসতে পারি নাই। এবার আমরা সবাই চাচ্ছি ভলিবলকে এগিয়ে নিতে। আমরা একটা সঠিক পরিকল্পনা, প্ল্যানিং ডেভেলপমেন্টের মাধ্যমে একটা সঠিক পরিকল্পনা করতে চাই, যেন ভলিবলকে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন যারা কমিটিতে দেওয়া হয়েছে, আপনি কি এখন এই কমিটি নিয়ে আসলে আশ্বস্ত কিনা? হ্যাঁ, মানে বিগত কমিটির সময় যখন আপনি বলেছেন যে হ্যাঁ, আপনি বলেছেন যে আমি এই কমিটি নিয়ে আমি রান করতে আমি সাফল্য এনে দিব, এখন কমিটি চেঞ্জ হওয়ার পরে আমরা বিগত কমিটিতেও, আমি বলছি না আমি যে বিগত যে কমিটি গিয়েছে, এই কমিটিতে আমরা সাফল্য আনতে পারি নাই। আমরা কিন্তু সব কিছু করেছি, কিন্তু একটা জায়গাতে আসলে স্পোর্টসে আসলে 1 দিন 2 দিন কিংবা 1 মাস 2 মাসে আসলে সাফল্য আনা অসম্ভব। দীর্ঘ একটা পরিকল্পনা ছাড়া, আসলে দীর্ঘ একটা সময় ছাড়া যে কোনো স্পোর্টস, যে কোনো কাজ আমি মনে করি যে সম্ভব না আসলে সফলতা নিয়ে আসা। হয়তো সফলতার গাছটা রোপণ করা সম্ভব। আপনারা কি কার্যনির্বাহী কমিটির নতুন কমিটির কোনো নির্বাহী বৈঠকে বসেছেন কিনা? আমরা নির্বাহী মিটিং করি নাই, আমরা মত পরিচিতি সভা এবং দায়িত্ব হস্তান্তর শেষ করেছি। তো দায়িত্ব হস্তান্তরের মধ্যেই আমাদের টিম, যেদিন আমাদের কমিটি হয়েছে ওই দিনই হচ্ছে আমাদের টিম পাকিস্তানে ছিল, পাকিস্তানে রওনা দিয়েছে। তো এই টিম রেজাল্ট আমাদেরকে উৎসাহিত করছে, নতুন কমিটি সবাইকে আর উৎসাহিত করে নিয়ে আসতেছে। কারণ হচ্ছে যারা বিজনেসম্যান, তারা তো অনেক সময় আসলে যারা কমিটিতে আসছে ভলিবল সম্পর্কে তাদের ধারণা ছিল না। যখন তারা দেখতেছে যে আমাদের ছেলেরা তো পাকিস্তানে গিয়ে ভালো করছে, উৎসাহিত হচ্ছেন। বা আমরা বলতে পারছি যে ভাই আমাদের টিম তো ভালো করছে, আপনারা ডোনেট করেন, আপনারা আমাদের কাছে এগিয়ে আসুন। আমাদের বিচ ভলিবলের মেয়েদের ক্যাম্প চলছে এখন। আমরা চেষ্টা করছি যে সবসময় 12 মাস ভলিবলকে প্রফেশনালি মাঠে রাখতে, আর বাকিটা হচ্ছে সরকারের সহযোগিতার উপর নির্ভর করে, পাশাপাশি আমাদেরও দায়িত্বের উপর নির্ভর করে আর কি। আচ্ছা, মানে আপনারা এই 3 মাসের মধ্যে তো অবশ্যই আপনারা নির্বাচনেও যাবেন, যদি আপনাদের ইচ্ছা থাকে। সেক্ষেত্রে এই কমিটিতেও আমরা দেখেছি যে বিগত সময়েও বড় সভাপতি পদে যিনি ছিলেন তিনিও একজন বিজনেসম্যান ছিলেন, এখনও যিনি আছেন তিনিও বিজনেসম্যান। ভলিবল ছাড়াও আমরা এই ছোট ছোট ইভেন্টগুলো দেখি, মানে ক্রিকেট ফুটবলের পাশাপাশি তাদের আসলে মূল সমস্যাটাই থাকে আর্থিক একটা সমস্যা। এই জায়গা থেকে যখন সভাপতি পদে একজন বড় বিজনেসম্যানকে বসানো হয় সেই পদে, সেটা আসলে কতটুকু ক্রীড়াঙ্গনের জন্য ভালো? অ্যাটলিস্ট আপনাদের মতো ভলিবল, হ্যান্ডবল এইসব ইভেন্টগুলোর জন্য কতটুকু ভালো হয়? আসলে সকল বিজনেস নাকি শুধু নামের জন্যই তাদেরকে বসানো হয়? না, বিষয়টা হচ্ছে সকল ব্যবসায়ী কিংবা সকল বড় বড় মানুষকে কিন্তু আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে না। যারা ক্রীড়া অনুরাগী, আমাদের প্রেসিডেন্ট লতিফ শাহরিয়ার জাহিদি, উনি খেলা বিষয়ে খুবই নমনীয় এবং প্লেয়ারদের সাথে ভালোভাবে মিশেন, আমাদের সাথে ভালোভাবে মিশেন। এই জন্যই হয়তো ওনাকে পুনরায়, উনি সিনিয়র সভাপতি ছিলেন, আমি যুগ্ম সম্পাদক ছিলাম, ওনাকে সভাপতি করা হয়েছে, আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, আসলে এর আগে কখনো আমি জানি না অ্যাকচুয়ালি কারেক্ট, জাতীয় ক্রীড়া পরিষদের যে ডিরেক্টর ক্রীড়া,
আমার মনে হয় না যে সাবেক খেলোয়াড়দের মধ্যে কাউকে দেওয়া হয়েছে। এই প্রথম আমাদের সাবেক জাতীয় দলের ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী সাহেবকে ক্রীড়া পরিচালক করা হয়েছে। তো আমরা ওই জায়গায় একটা আশা দেখছি যে উনি তো প্রফেশনাল স্পোর্টসটা বুঝেন। তো প্রফেশনাল স্পোর্টসে বোঝার কারণে আমরাও কাজ করতে সহজ হবে হয়তো। এই ব্যাপারটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমাদের। আমি মনে করি আমরা সকল ইভেন্টই যে একজন স্পোর্টসম্যান স্পোর্টসের দায়িত্বে আসছেন, যে কথাটা আমি এর আগে একবার বলছিলাম এখানে, যে আসলে আমাদেরকে চালাচ্ছেন কারা, আমাদের চালাচ্ছেন যে আমলারা। তো আমলারা তো আসলে স্পোর্টস সম্পর্কে তাদের ধারণা নাই, তারা তো আর লেভেল 1, 2, 3, 4, 5 কোনো ধরনের তাদের যে একটা অভিজ্ঞতা স্পোর্টস সম্পর্কে নেই। তারা হচ্ছে একটা বেসিকের উপর কাজ করে যাচ্ছেন। তো এখন প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের যে ক্রিয়া হবে পেশা, সরকারের পরিবার পাবে ভরসা, এই ভিত্তিকে যেভাবে সরকার কাজ করছে, তো সরকারের কাজের মধ্যে তাদের পরিকল্পনা আছে। এই জন্যই বলছি তারা তো হচ্ছে প্রফেশনাল আরেকজন ক্রীড়া বিশেষজ্ঞকেই হচ্ছে আপনাকে ক্রীড়া ডিরেক্টর বসিয়েছেন। তো এটার জন্য আমরা আশাবাদী যে ভালো কিছু আসছে, ভালো কিছু হবে বাংলাদেশে। মানে আপনারা তো সবসময় আসলে আশা প্রকাশ করেন, সেটা আসলে দিন শেষে মানে সেই আশাটা আসলে আপনাদের পূরণ হয় না, আক্ষেপে সেটা রূপ নেয় আসলে। এইবার আসলে আপনাদের যে আপনি বলছেন যে পাকিস্তানে রয়েছে দল, সেক্ষেত্রে এই দলটা তো আসলে অনেক দিন ধরে একটা গঠিত দল, একসাথে থাকার একটা দল। সেই জায়গায় আমরা যদি একটু র্যাঙ্কিংটা দেখতে চাই, যে ফিফা আপনাদের ফিফা বা আইসিসির মতো র্যাঙ্কিং, এখানেও তো আপনাদের একটা র্যাঙ্কিং রয়েছে, এবং আপনারা মনে হয় এই সময় একটা বিশাল একটা জাম করেছেন এই টুর্নামেন্টের হিসেবে। আমরা যদি র্যাঙ্কিংয়ের টুর্নামেন্টের সবশেষ রেজাল্টটা দেখি পুরুষ দলের ভলিবলের, আপনাদের কি অবস্থা, তাহলে আরও একটু পরিষ্কার হয়ে যাবে আপনার জন্য বিশ্লেষণ করাটা। আমরা যদি অ্যানুয়াল জোনালের যে টুর্নামেন্টগুলো রয়েছে, সেখানে কাজাকিস্তানের বিপক্ষে 3-2 গোলে আপনারা জিতেছেন, হ্যাঁ, এবং পয়েন্ট আমরা দেখছি 3.08 রয়েছে। আবার একই ইভেন্টের পাকিস্তানের সাথে আপনারা 3-0-তে তখন হেরেছেন এবং আপনাদের মাইনাসে চলে গেছে সেই পয়েন্টটা। একই টুর্নামেন্ট উজবেকিস্তানের সাথে সবশেষ আপনারা 3-2 ব্যবধানে জিতেছেন এবং 1.7 আপনাদের পয়েন্ট হয়েছে। এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ এই বছর 2026-এর যে বছরটা, সেখানে আপনারা হংকংয়ের সাথে জিতেছেন, তারপর আফগানিস্তানের সাথে জিতেছেন দেখছি, তবে পাকিস্তানের সাথে আবার আপনারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে হেরেছেন। এই যে দেখছি যে র্যাঙ্কিংয়ে একটা আপনারা জাম্প করেছেন, হ্যাঁ, এইটাই কি আপনাদের মানে ভালো পারফরম্যান্স কি না? বা র্যাঙ্কিং আসলে আমাদের তো আমরা কাবা হচ্ছে এবিসির একটা অংশ। তো জোনাল হিসেবে ওয়ার্ল্ডের হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের সাথে আছে হচ্ছে ইরান, আমাদের সাথে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, উজবেকিস্তান, তারপর কাজাকিস্তান, এই দেশগুলো আছে, হংকং। তো এখানে আসলে রেজাল্ট করাটা এত সহজ ছিল না। আমরাও একসময় উজবেকিস্তানের সাথে, আমি যখন প্লেয়ার ছিলাম, আমি ম্যাচ খেলেছি, তাদের ভালো টিম, তাদের দেশে ভলিবল খুব জনপ্রিয় খেলা। আগামী পরশুদিন নেপালের সাথে আমাদের খেলা। তো নেপাল আমাদের সাথে কখনোই আসলে আমরা ওইভাবে, আমরা সবসময় নেপাল সাথে আমরা সবসময় জিতেছি। তো আমরা আশা রাখি যে আমরা যদি জয়লাভ করে কনফার্ম করতে পারি, আমরা ফাইনালে কনফার্ম হবে আর কি। তো এখানে পাকিস্তানের সাথে আমাদের যে ব্যাপারটা আসছে, পাকিস্তান ভলিবল নিয়ে কাজ করছে খুব দীর্ঘদিন ধরে। আমরা আসলে ওই সুযোগটা পাই নাই, কারণ হচ্ছে আমরা বিদেশি ম্যাচগুলোতে অংশগ্রহণ না করতে পারলে আসলে ওইভাবে হয় না। আমরা যতই ডেভেলপ করি, যদি আমি ম্যাচ না খেলি, আমি তো আসলে। আপনারা সবশেষ কমিটিতে কয়টা ম্যাচ আয়োজন করতে পেরেছিলেন ইন্টারন্যাশনাল? আমরা আয়োজক ছিলাম, একটা টুর্নামেন্টও তো আয়োজন করেছিলেন। হ্যাঁ, আমরা আয়োজন করেছিলাম ইন্টারন্যাশনাল একটি, আর মেয়েদের আমরা 2টি টুর্নামেন্টে আমরা পাঠিয়েছিলাম তাদেরকে। তারা একটি রেজাল্ট নিয়ে আসছে, আর একটা রেজাল্ট আনতে পারে নাই। আর আমরা দেশের বাইরে হচ্ছে ছেলেদের টিম কাজ করতে পারি নাই। তো হচ্ছে আসলে আমাদের বিদেশি একজন কোচ নাই। আমাদের যিনি কোচ আছেন, উনি আমাদের পাকিস্তানে যিনি কাজ করছেন, টিম নিয়ে গেছেন, উনি ভালো কোচ, লেভেল 3 আন্তর্জাতিক কোচ। কিন্তু তারপর হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিদেশি কোচ বহন করা আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পার্সোনাল, একদম আমাদের অর্থনৈতিক অবস্থান থেকে আসলে প্রত্যেক মাসে 5 লক্ষ 7 লক্ষ টাকা আসলে খরচ করা অনেক কঠিন ব্যাপার। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা যদি একটা সহযোগিতা পাই, ওনারা বলেছেন সামনে এসএ গেম আসছে, আমরা বিদেশি কোচ নিয়ে আসবো। আমরা আশাবাদী যে এসএ গেমে তো পাকিস্তান আমাদের মুখোমুখি হবো। আমরা যদি পরশুদিন নেপালের সাথে জিততে পারি আগামীকাল, তাহলে হচ্ছে ফাইনাল হবে পাকিস্তানের সাথে। তো আমরা আশাবাদী পাকিস্তানের জয়ের ধারাবাহিকতা রাখার, যেভাবে হোক পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে জয় নিয়ে আসার। আর এসএ গেমে আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা ভালো কিছু করতে চাই, দীর্ঘ একটা সময় পাবো, 8 মাস 9 মাসের মতো সময় আছে আরও।
আচ্ছা, এই এসএমস নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আপনাদের ফান্ডিং যে আপনারা যে ক্যাম্প শুরু করেছিলেন সেই টাকাটাও আপনারা পাননি, আপনাদের একটা অভিযোগ ছিল। এটা নিয়ে আলোচনা করব। তবে কোচ যেহেতু আপনি বললেন, কোচ নিয়েও আমরা দেখেছি সম্প্রতি যে বাফুফের কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয়ের একদম সরাসরি হস্তক্ষেপ তারা করতে চেয়েছিলেন, যে তারা সহযোগিতার যে বিষয়টা, যে আর্থিক সমস্যা যদি পড়ে তাহলে সেটা আসলে তারা যোগানটা দেবে। আপনাদের ক্ষেত্রে সেই যোগানটার আশ্বাসটা শুধুই কি আসলে মুখে মুখে, নাকি আসলে কাজের ক্ষেত্রেও আমরা দেখি, মানে আপনারা দেখে থাকেন? এর আগে হচ্ছে যখন এসএকিম হবে তখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে বলেছিলেন যে আমরা বিদেশি কোচ দেখার জন্য আমরা কথা বলেছিলাম। পরে তো হচ্ছে আর টুর্নামেন্ট আর তো এসএকিম হলো না। হতাশায় আসলে পরে আমরা আমাদের ফান্ড দুর্বলতায় আমরা পারি নাই। তো ইতিমধ্যে আমরা ইরানিয়ান কোচ এবং জাপানিজ কোচের সাথে আমরা কথা চলছে। যদি জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে সহযোগিতা করেও, আবার যদি নাও করে, তবুও আমরা আনতেই হবে, আমরা আনবো। আমরা বিদেশি কোচের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং দিতে, এবং আগামী 6 মাস থেকে 8 মাস যদি আমরা তাদেরকে, আমি মনে করি যদি ভালো ট্রেনিং দিতে পারি, পাশাপাশি যদি কন্ডিশনালি যদি চিন্তা করি যে আশেপাশের দেশ যেগুলো আছে এই দেশগুলোতে যদি প্রস্তুতি ম্যাচ খেলতে পারি, আমার মনে হয় যে এসএকিমে বাংলাদেশ ভলিবল এবার ভালো করবে। মানে প্রস্তুতি ম্যাচটা কি ওই দেশে গিয়ে, নাকি নিজ দেশে আসলে আয়োজনের এর আগে হচ্ছে পরিকল্পনা রয়েছে? আমাদের হচ্ছে 5 আগস্টের আগে যখন আমরা প্লেয়ার ছিলাম তখন আমাদের কন্ডিশনাল যে ম্যাচ আমরা মনে করি হচ্ছে ক্যাম্প হতো হচ্ছে ইরানে। তো এটা একটা আমাদের একটা অপরচুনিটি। তো ইরানের অবস্থা বর্তমানে খুব একটু সমস্যা, এই জন্য আমাদের ইচ্ছা হচ্ছে থাইল্যান্ডে আমরা চাচ্ছি যে ক্যাম্পে আয়োজন করতে আর কি। তাহলে হচ্ছে টোটালি ক্যাম্পিংটা, স্পোর্টসটা, সব প্লেয়াররা সহ সব কিছু মিলিয়ে হচ্ছে একদম কন্ট্রোলে থাকে। বাংলাদেশে অনেক কিছু চাইলেই করা যায় না। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশ সিস্টেম সব কিছু মিলিয়ে আসলে পরিবেশ, ওয়েদার, খাওয়া দাওয়া সব কিছু হয় না। তো আমরা চাচ্ছি যে বিদেশি কোচের মাধ্যমে বিদেশ থেকে যদি আমরা 2 মাস ট্রেনিং করে আনতে পারি এসএকিমের আগে, আমার ধারণা যে আমরা ফাইনাল খেলতে পারবো। মানে এসএ গেমসের আগে 2 মাস আগে কোচ এনে আপনারা ফাইনালে? না, এসএকিমের আগে যদি আমরা বিদেশি কোচের, আমরা ইতিমধ্যে বিদেশি কোচের সাথে আমরা একটা কন্ট্যাক্ট করছি, আমাদের কথা চলছে, একটা চুক্তি চলছে। কোন দেশের কোচ? ইরান নাকি? ইরানিয়ান আমাদের সাবেক কোচ। আচ্ছা, আমরা অলরেডি কাজে অনেকটা এগিয়ে তার সাথে কি গেছি। শুধু এসএ গেমস সাথেই ওই সময়টাতে চুক্তি আগামী 1 থাকবে? বছরের জন্য। আচ্ছা, আগামী 1 বছরের মধ্যে এসএ গেমস ছাড়া আর কি আপনাদের টুর্নামেন্ট রয়েছে? আমাদের বিচ ভলিবল টুর্নামেন্ট আছে। সাদ্দাম ভাই, আমরা এই টুর্নামেন্ট নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে বা কি রয়েছে এগুলো সব বিস্তারিত জানবো, তবে বিরতির পর। দর্শক, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন মাঠে। সাদ্দাম ভাই, বিরতির আগে যে কথাটা বলছিলাম যে আপনি ইরানি কোচ নিয়ে আসার কথা রয়েছে, আপনাদের মাঝে মধ্যে আসলে আক্ষেপের কথা শোনা যায় যে সরকার, আপনি বলছেন যে সরকার আপনাদেরকে হয়তো বা আপনাকে কথা দিয়েছে বা আশা দিয়েছে যে হ্যাঁ তারা সহযোগিতা করবে সর্বোচ্চটা, সেটা আসলে দিন শেষে আসলে সেটা কি আসলে আলোর মুখ দেখে কিনা? দেখা যায় যে মানে সবশেষ আপনাদের কাঁধে ফেলে তারা আসলে অন্য পথ ধরে আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে, আসলে আমিও তো আসলে সরকারের ভিতরের মানুষই, আমিও দায়িত্বে সরকারের আছি। ভেতরের মানুষ মানে সেটা বুঝলাম না, সেটা কেমন? বলছি যে আসলে আমিও তো আসলে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আছি। জাতীয় ক্রীড়া পরিষদে অনেক, আপনি জাতীয়তাবাদী দলের সাথে? না, বলছি জাতীয় ক্রীড়া পরিষদের অনেক সমস্যা ছিল, অনেকটা কাটিয়ে আসছে। তো আমরা আশাবাদী সামনে ভালো কিছু করবে। তো এখানে আসলে আমাদের প্রত্যেকটা টিমেরই আসলে একটা কোচিং প্ল্যান লাগে। আসলে একটা কোচকে যে আপনি যখন কন্ট্যাক্ট করবেন, কোচকে তো আপনি 1 মাস 2 মাস সময় দিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন না। তাকে 1 বছরের জন্য একটা পরিকল্পনা করতে হবে যে আপনার আগামী 1 বছর আপনি আমাদের সাথে কাজ করবেন, আমাকে কি আউটপুট দিবেন। তো আমি এইভাবেই পরিকল্পনা করেছি আগামী 1 বছরের জন্য। তো এখন টাকার বিষয় হচ্ছে, জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমাদেরকে যেভাবে ফুটবলকে দিয়েছে বা দিবে কতটুকু জানি না, আমাদেরকে যদি এইভাবে আশ্বাস করে, মানে যে আমাদেরকে দিবে এবং আমাদেরকে আশাও দেয়, তবুও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারছি। আর আমি মনে করি ভলিবল না, শুধু আদার্স যে ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্টে বিদেশি কোচ প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমি চাই, আমার একটা কি থাকবে যে আক্ষেপের জায়গাতেই বলছি যে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টেই বাংলাদেশ সরকার, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক কোচ বিষয়ে
কোচের খরচ বিষয়ে এগিয়ে আসা উচিত। মানে আমার একটা প্রশ্ন, আমি যে দাবি জানালাম আর কি। ক্রীড়া প্রতিমন্ত্রী তো সাবেক ফুটবলার ছিলেন, সেই জায়গা থেকে কি তার আসলে সফট কর্নারটা আসলে ফুটবলের দিকে রয়েছে কিনা? না, বিষয়টা মানে তিনি আসলে শুধু মানে ক্রীড়া প্রতিমন্ত্রী না, আমরা যেই আমাদের তিনি তো আমাদেরই মতো একজন প্লেয়ার ছিলেন। তিনি খুব স্বাভাবিক একজন সাবেক ফুটবলার, বাংলাদেশের ফুটবলের মহানায়ক, এবং তিনি আসার পরে ক্রীড়াতে একটু একটা পরিবর্তন আসছে। হয়তো ক্রিকেট ফুটবলের দৃশ্যমান হয় না পরিবর্তন, কিন্তু আদার্স যে ইভেন্টগুলোতে কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সবাই এখন প্লেয়াররা এখন খেলাকে একটা পেশা হিসেবে মনে করে নিচ্ছে। আমি নিজেও গতকালকে আমাদের প্লেয়ারদের সাথে কথা বলেছি, তাদের মনোবল অনেক চাঙ্গা যে আমরা কিছু একটা নিতে পারলে দেশ আমাদেরকে পুরস্কৃত করবে। এই যে একটা আশার ব্যাপার, আমরা কিন্তু এর আগেও কিন্তু আমি নিজেও খেলেছি, আমি খেলে কিন্তু কিছু পাই নাই, আমি রেজাল্ট করেছি। বিদেশ থেকে যখন আসছি তখন কিন্তু আসলে আমি কিছু হাতে করে নিতে পারি নাই, কিন্তু এখন প্লেয়াররা কিন্তু একটা স্যালারি পাচ্ছে অন্তত মাসে 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা আসলে স্যালারি পেলে আসলে বাংলাদেশে একটা ফ্যামিলি নিয়ে মুভ করা খুব সহজ আমি মনে করি, এবং খুব সুন্দর সম্মানের সাথে চলা সম্ভব। কিন্তু একটা সময় তো 1 পয়সাও বেতন ছিল না। তো এখন আপনার 51-52টা ইভেন্টে প্লেয়াররা যারা ভালো করছে, যারা জাতীয় দলে খেলছে, তারা 1 লক্ষ টাকা করে স্যালারি পাচ্ছে। আসলে এটা চারটেখানি কথা না, এটা যোগ না। এটা আমাদের ফুটবলের মহানায়ক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যারা সাবেক খেলোয়াড় ছিলাম, যে আমাদের খেলা পেশাকে ওনারা অনেক সম্মানিতভাবে 1 লক্ষ টাকা তো আসলে নবম গ্রেডে চাকরি করলেও অনেকে হয় মানে না। একটা দেশকে উন্নত করার পিছনে আসলে ক্রীড়া তো অন্যতম একটা মাধ্যম। স্পোর্টস তো অবশ্যই মাস্ট লাগবে। সেই জায়গাতে আমরা মানে বিগত সরকার সময় সেইটা ফোকাস করতে খুব বেশি দেখিনি আর কি। না, বিগত সরকার না, বাংলাদেশের ইতিহাসে আসলে স্বাধীনতার পর বা পাকিস্তানের সময় কখনোই আমরা ক্রীড়াকে মানে আমরা স্পোর্টসকে এই পরিকল্পনার মাধ্যমে এবং প্রফেশনাল স্পোর্টস যেটাকে বলে, স্পোর্টস তো আসলে আমরা তো রিক্রিয়েশন স্পোর্টস প্রত্যেকটা স্কুলেই আমরা ছোটোবেলা থেকে খেলি, কিন্তু সবাই তো আর প্রফেশনাল প্লেয়ার হয় না। আমার মতো পেশাই হচ্ছে সে খেলোয়াড়। ছোটবেলায় স্কুল থেকে যে খেলাটা খেলানো হয় সেটা আমার মনে হয় না, আমি যেহেতু মানে স্কুল থেকে খেলা দিয়ে মানে সবাই খেলেছে আসলে কম বেশি, হাই জাম্প ছাড়া হয়তো বা কোনো খেলায় আসলে প্রফেশনালিজমের যে জায়গাটা, প্রফেশনাল হিসেবে বেছে নেওয়ার যে বিষয়টা, সেটা কোনোভাবে কানেক্ট করে না। এবার যে সরকারটা নতুন করে মাধ্যমে এবং চতুর্থ শ্রেণী থেকে যেটা ইনভলভমেন্ট করেছে, সেইটা নিশ্চয়ই আরো একটু বেশি। এইটাই বলছি যে একটা পরিকল্পনা, এবং আপনাদের তো নতুন করে ভলিবল এবার অ্যাড করেছে। এটাই বলছি, সরকার একটা পরিকল্পনা আছে নতুন করে মাধ্যমে। সেই 80 দশকে নতুন করে ছিল হচ্ছে সঙ্গীত, গান, কবিতা ছিল। তো আমাদের খেলাতে এখন আসছে এই ব্যাপারটা। আসলে চারটেখানি কথা না যে গ্রাম থেকে একটা ছেলে ঢাকা চলে আসতেছে, 1 বছর হয়ে গেল নতুন করে। আমরা ভলিবল ছিলাম না, আমরা এবার যুক্ত হয়েছি। আমরা বাধ্যতামূলক ক্রীড়া, আমাদের যে সাবজেক্টে মার্কস পাবে, যখন একটা প্লেয়ার যখন খেলবে তখন তার মেধা বেরোয় আসবে যে সে কি ভলিবল ভালো খেলবে, ক্রিকেট ভালো খেলবে, নাকি হচ্ছে কারাতে ভালো খেলবে, নাকি হচ্ছে অন্য একটা ইভেন্ট ভালো খেলবে। দেখা যাচ্ছে যারা লম্বা তাদের অটোমেটিকলি হচ্ছে ভলিবলে চলে যাবে। আগে যেমন ভিকেএসপির মতো কেন্দ্রগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে বাছাই করা তো, এখন হচ্ছে ভাস্ট ওই এরিয়াটা, পরিধিটা বাড়লো আর কি। এবং স্কুল পর্যায়ে যেহেতু পেশা যদি হয়, স্পোর্টসে তো শিক্ষক প্রয়োজন। স্পোর্টস যদি পেশা হয়, স্পোর্টসে হচ্ছে বিশেষজ্ঞ প্রয়োজন। তো এই বিশেষজ্ঞর যে সমস্যা ছিল, মনে করেন এনএসসিতে অনেক চাকরি ফাঁকা ছিল, অনেকের ডিগ্রি নাই। এখন তো হচ্ছে আগামীর যে প্রজন্মটা, যারা ক্লাস 4 থেকে হচ্ছে বাধ্যতামূলক ক্রীড়াতে যে কোনো একটা ইভেন্টে স্পেশাল হবে, তো তাদের জেনারেশন 20 বছর পরে কিন্তু বাংলাদেশে তখন স্পোর্টস উন্নত একটা দেশের মতন হচ্ছে থাকবে। আর স্পোর্টস একটা দেশের সামাজিক কাঠামো। একটা দেশে যেটা মাঠ থাকে, একটা ছেলে বিকালবেলা মাঠে যাবে। স্পোর্টস হচ্ছে প্রতিটা উন্নত দেশের সাথে প্রতিটা এলাকাতে একটা মাঠ থাকা প্রয়োজন। আমাদের দেশে তো মাঠই হচ্ছে দখল করে নিয়ে নিয়েছিল অনেকভাবে, বিভিন্নভাবে। এটা তো আপনারা জানেন। তো মাঠকে আবার স্টেডিয়ামের অবস্থা দেখছেন, কি একটা অবস্থা। স্টেডিয়ামে মানে হাঁটার পরিবেশ নেই, কিন্তু আপনি যখন দেশের বাইরে যাবেন স্পোর্টস ভিলেজে, আপনি দেখবেন মনে হবে যে আপনি গেছেন হচ্ছে ঘুরতে কিংবা হচ্ছে ছবি তুলতে গেছেন। তো আমাদের এই জায়গাটা আসতেছে, আমাদের সরকারের পরিকল্পনা আছে যে আগে সামনে হচ্ছে স্পোর্টস ভিলেজ, মিনি কমপ্লেক্স। আমরা একদম তৃণমূল থেকে চাচ্ছি, আমরা ভলিবল স্পেশালি চাচ্ছি তৃণমূল থেকে নতুন করে মাধ্যমে যদি আমরা নিয়ে আসি, আগামী 10 বছর পরে কিন্তু আমি সার্ভিসটা পাবো। আমার দেখা যাবে 100 প্লেয়ার যদি আমি পাই, 100 থেকে অন্তত 10 জন যদি ন্যাশনাল টিমে খেলে, তারা তো দেশের জন্য কিছু একটা ভালো কিছু করবে, এবং তার খাতা কলমের জন্য একটা কাজ করবে, একটা জিনিস শিখবে। তখন কিন্তু সে ছোটবেলা থেকে মাথা নিয়ে নেবে যে আমি শিখে ফেলছি, যে ভলিবল মাঠে 6 জন খেলে,
এই যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লাস 4-এর ছেলে জানার কথা না। তো এই জিনিসটা জানবে, পাশাপাশি এই শিক্ষক নিয়োগ দিবে, উপজেলা ক্রীড়া অফিসার। এই ব্যাপারটা হচ্ছে টোটাল কাঠামো বাংলাদেশের যে এটা পেশা, যেমন হচ্ছে ডাক্তার একদম ইউনিয়ন লেভেলে আছে, তখন আমাদের প্ল্যান হচ্ছে ইউনিয়ন লেভেলে যে কিভাবে একজন ক্রীড়া অফিসার কিংবা ক্রীড়া মন্ত্রী কিংবা ক্রীড়া কোচ যখন থাকবে, তখন তো আসলে বাংলাদেশে প্রফেশনাল স্পোর্টসরা ওই যে ক্রীড়া হবে পেশা, এই ব্যাপারটা আসবে। মানে সব ক্ষেত্রে শুধু খেলোয়াড় না, খেলোয়াড়ের বাইরেও যারা কোচ থাকবেন বা জাজ থাকবেন, সবকিছুতে রেফারি থাকবেন, তাদের সবকিছুতেই স্পোর্টসেই তো সবকিছু আছে। শুধু খেলা, একটা খেলোয়াড়ই পরে কিন্তু হচ্ছে রেফারি হয়, একটা খেলোয়াড়ি কোচ হচ্ছে, একটা খেলোয়াড়ি হচ্ছে অ্যানালাইজার হচ্ছে, সবকিছু মিলিয়ে হচ্ছে আসলে ওই সুযোগটা একসময় ছিল না। একটা পরিকল্পনা আছে যেহেতু সরকারের, এর মধ্যে যারা ভালো কাজ করবে, যে স্পোর্টস ভালো কাজ করবে, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যাবে। আমরা কিন্তু আজকে যে রেজাল্টটা আসছে, আমরা কিন্তু ফাইনালের স্বপ্ন দেখছি এখন, যে ফাইনাল যদি পাকিস্তানের দেখা হয় তাদেরকে আমরা আবারও হারিয়ে দেব। তো এই স্বপ্নটা দেখতে পাচ্ছি কেন, আমাদের প্লেয়াররা চাঙ্গা যে আমি যদি এটা ভালো রেজাল্ট করি, আমার সরকার আমাকে পুরস্কৃত করবে। আমি বিশ্বাস করি যে যদি তারা ভালো রেজাল্ট, ভালো একটা কিছু করে নিয়ে আসতে পারে, ভালো না ফাইনাল খেললেই হয়তো সরকার একটা ভালো কিছু করবে। তো ভালো কিছু বলতে কি অ্যামাউন্ট একটা ঘোষণা করবে আর কি, যেটা অ্যামাউন্ট না, সরকার যদি পুরস্কৃত করে, সরকার তো সরকারের মতো করে পুরস্কৃত করবে। আচ্ছা, আমরা তো করবোই, আমরা ফেডারেশন থেকে অলরেডি আমরা তাদেরকে একটা ঘোষণা দিয়েছি যে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ছোট্ট যা কিছু আমাদের সাধ্য আছে আমরা দিব। কিন্তু ওই ইন্সপিরেশনে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে প্লেয়ার, আমার কাছে মনে হয়েছে যে মন চাঙ্গা। আচ্ছা সাদ্দাম ভাই, এইসব পুরস্কার ঘোষণা তো অবশ্যই প্লেয়ারকে বুস্ট আপ করে, তবে এর আগে আসলে অবকাঠামো যেটা আপনি বলছেন যে বাইরে দেশে গেলে আপনার আসলে মানে খেলতে ইচ্ছা করে, ওখানে আসলে যেতে ইচ্ছা করে, পরিবেশটা আসলে এরকম। আমাদের বাংলাদেশের যে ভলিবল, যে আপনাদের ফেডারেশনে যে অবকাঠামো রয়েছে, সেখানে আপনারা বারংবার সেই অবকাঠামো স্ট্রাকচারটা আসলে পরিবর্তন এবং একটু ডেভেলপ করার জন্য আপনারা চিঠিও দিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় এনএসসিতে। সেই জায়গায় আসলে তারা কাজ করার কথাও প্রতিশ্রুতিও দিয়েছিল, গত বছরে আমি একটা প্রতিবেদনও করেছিলাম। এখন সেটার কি অবস্থা, মানে সময় কি আসলে পার হয়ে যায় কিন্তু কাজের না, ব্যাপারটা আসলে এই জায়গাতেই সমস্যা করছে। বাংলাদেশে স্পোর্টসের যে আসলে পরিবেশটা নাই, আসলে 10 বছর আগে যদি পরিকল্পনা থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। আসলে আমাদের ইনডোর সিস্টেমটা কিন্তু আমরা নাই, আমরা কিন্তু ইনডোরে যদি খেলতে চাই আমাদেরকে আবেদন করতে হয় যে আমরা ইনডোরে প্র্যাকটিস করবো, মিরপুরে, যেটা মিরপুরে গিয়ে প্র্যাকটিস করবো। এখন আমরা যখন প্র্যাকটিস করতেছি, আমার পাশে কিন্তু আরো 10টা টিম প্র্যাকটিস করতেছে, সো মনোযোগটা, কনসেন্ট্রেশনটা, এবং অন্য ইভেন্টের প্লেয়াররাও সেখানে থাকে, একই সময় টুর্নামেন্ট করে গেলে এটা হয় না। আমি তো একজন প্রফেশনাল স্পোর্টসম্যান, সেও একজন প্রফেশনাল এবং স্পোর্টসম্যান, বিশেষ করে যখন বিদেশি দলগুলো আসে তখন ওই জায়গাতে এর মধ্যে আবার এসি বন্ধ করে দিচ্ছে। তো আমাদের নিজস্ব স্টেডিয়ামই আমাদের মূল চাওয়া, যে আমরা চাচ্ছি ভলিবল স্টেডিয়াম হবে, ভলিবল স্টেডিয়াম ভলিবল হবে, ক্রিকেটে ক্রিকেট হবে, ফুটবলে ফুটবল হবে, এটাই তো নিয়ম। সাদ্দাম ভাই, অবকাঠামো সমস্যা আপনি যেটা বললেন যে এসি বন্ধ করে দিয়েছে, এটা আসলে এটা প্লেয়ারদের বললাম কি আমাদের সময় কথা বললাম, তখন এমন হইতো আর কি, যে মনে করেন না হচ্ছে পাশে কারাতে করছে, জুডো করছে, ফেন্সিং করছে, বা আবাসনের তো একটা সমস্যা রয়ে গেছে ওই জায়গাতে, এখনো রয়ে গেছে সংকট যে এখনো তো বিষয়টা। আমাদের ইনডোর স্টেডিয়াম হয় নাই বাংলাদেশে। সাদ্দাম ভাই, ইনডোর স্টেডিয়ামের মানে আরো অনেক আলাপ করব, ইনডোর স্টেডিয়াম না থাকার প্রবলেমটা আসলে আপনারা কিভাবে ফেস করছেন, সেটাতে আসলে আপনারা কিভাবে পিছিয়ে পড়ছেন দিন দিন। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেখছেন এখন মাঠে। সাদ্দাম ভাই যেটা বলছিলেন যে আপনাদের সময় এসি বন্ধ থাকতো ইনডোরে এবং খুব কষ্ট হতো, এবং আপনাদের যে ভলিবল ফেডারেশনের যে প্র্যাকটিস গ্রাউন্ডটা রয়েছে সেটাও আসলে খুবই দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়ে যায় যখন আসলে গরমের মধ্যে। সেই জায়গা থেকে প্র্যাকটিস করে একটা প্লেয়ার যখন আসলে ইন্টারন্যাশনাল ভেন্যুতে যায়, মাঠে যায়, সেই জায়গাটাতে নিশ্চয়ই আসলে নিজেদেরকে ওই জায়গার সাথে খাপ খাইয়ে নিতে অনেকটা সময় লাগে। এবং আপনাদের যে ইনডোর স্টেডিয়াম রয়েছে মিরপুরে, সেখানে আপনারা কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে গেলে আপনারা বিপাকে পড়ে যান। সেই জায়গা থেকে আপনাদের অবকাঠামোর উন্নয়নটার সাথে আসলে সরকার কিভাবে সাহায্য করবে? সরকার আমরা অলরেডি হচ্ছে এটা প্ল্যানিং রেডি করেছি, সরকারের কাছে আবেদন করব। আমাদের জন্য আলাদা স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার, এসি সম্বলিত। আমাদের বিকেএসপিতে আছে ভলিবল স্টেডিয়াম আছে। আমাদের যে মিরপুরি স্টেডিয়ামটা কিন্তু কোনো একটা ইভেন্টে আলাদা করে দিয়ে দেওয়া না। আপনাদের কি পরিকল্পনা, আপনারা যেটা বললেন কি পরিকল্পনা? আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন, আমি অলরেডি শুরু করেছি কাজ, আমি একটা প্রজেক্ট রেডি করছি যে সরকারের কাছে যে ভলিবলের আলাদা কীভাবে স্টেডিয়াম ঢাকার বাইরে করা যায়, যাতে আমরা আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো আমরা যদি আয়োজন না করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবো না, শিখতে পারবো না।
প্লেয়াররা নিজের মতো খেলতে পারবে না, কারণ হচ্ছে পাকিস্তান আজকে ভালো করছে, তারা তাদের দেশে তাদের ফুড সিস্টেম তারা তাদেরগুলো খেয়ে খেলছে। আমরা কিন্তু সবচেয়ে বড় সমস্যা পড়তেছি হচ্ছে বিদেশে গিয়ে আমরা প্র্যাকটিস করতেছি হচ্ছে এসির বাইরে, আমাদের স্টেডিয়ামে খেলতেছি এসির ভিতরে। অনেক বড় সমস্যা, মানে অনেক বড় সমস্যা কি একটা প্লেয়ারের জন্য হচ্ছে ওয়েদারের জায়গা থেকে হচ্ছে ঠান্ডার ভিতরে খেলছে, আবার গরমে প্র্যাকটিস করছে। এটা এটা মেনে নেওয়া যায় না। এটা মডার্ন ভলিবলে, আন্তর্জাতিক ভলিবলে কিন্তু এটা যায় না। কিন্তু আমাদের মানে বাংলাদেশ আপনাদের যে আপনি যে পরিকল্পনার কথা বললেন যে আপনি একটা রাফ একটা পরিকল্পনা করেছেন, সেটা আসলে মানে কি একটু যদি আমাদেরকে আমরা বিস্তারিত চাচ্ছি জানাতেন। আসলে সরকার যে স্টেডিয়ামগুলো করছে, সরকারের কাছে কি একটা প্ল্যান আছে, যে এটা বিষয়টা বলছি আমাদের পরিকল্পনা। আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি যে ভলিবলের একটা স্টেডিয়াম আমরা আসলে ইনডোর চাই। আচ্ছা। কারণ আমাদের যে স্টেডিয়াম, আমাদের যে গুলিস্তানের যে স্টেডিয়াম, এটা কিন্তু ইনডোর করলেও হয়তো ওইভাবে আন্তর্জাতিক মানের ইনডোর করা পসিবল না। মানে গুলিস্তানের স্টেডিয়াম কোনটা? যেটা আমাদের ফেডারেশন যেটাতে আছে। আচ্ছা, হ্যাঁ। আর এর বাইরে তো আমরা হচ্ছে যখন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করি, আমাদের মিরপুরের যে স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, সোরহাটি যে স্টেডিয়াম কিন্তু আন্তর্জাতিক মানের। কিন্তু আমি যেটা প্র্যাকটিসের কথা বললাম, যে একসময় এসি বন্ধ করে দিত, সব সাংবাদিকরাই জানে। অন্যান্য ইভেন্ট একসাথে 10টা ইভেন্ট একটা জায়গায় যখন প্র্যাকটিস করে, এই সাউন্ড, যে পরিমাণ সাউন্ড আসে এবং কনসেন্ট্রেশন রাখা সো টাফ। তখন আমাদের কোচ বলতো, কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয় না? কিছু তো করার নাই। আমিও তো আমার আরেকটা প্লেয়ারকে বলতে পারবো না যে তোমাদের প্র্যাকটিস বন্ধ করো, কিংবা ওরাও আমাকে বলতে পারছে না যে আপনাদের প্র্যাকটিস বন্ধ করেন। এর মধ্যেই বাংলাদেশ এগিয়ে যেতে হবে আর কি, আর কোনো সুযোগ নাই। আচ্ছা। এখন সরকারের কাছে আবেদন থাকবে, সরকার যদি প্রত্যেকটা ইভেন্টকে 3টা ইভেন্টকে ভাগ করে যদি একটা যদি ইনডোর প্ল্যানিং করে, তবু কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। এখানে সরকারের হাতে এই ধরনের প্রজেক্ট আছে এবং পরিকল্পনা চলছে। স্পোর্টস ভিলেজ এই ধরনের বড় বড় ব্যাপার যেহেতু কাজ করছেন, আমরা আশাবাদী যে সামনে হয়তো ভালো কিছু আসবে। এর মধ্যে বাধ্যতামূলক ক্রীড়া নতুন করে আমাদের ভলিবল আমরা আছি, অবশ্যই আমরা এটা একটা ভালো একটা দিক। আপনি অবকাঠামোর পাশাপাশি আবাসন যে ব্যবস্থা সংকটের, সেটা আপনাদের গুলিস্তানের যে ফেডারেশনটা রয়েছে আপনাদের জায়গা, সেখানে আসলে আপনাদেরই একজন ভলিবল খেলোয়াড়, তিনি ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগবে, তারপর আসলে বলতে হচ্ছে যে ছাড় পোকার সমস্যা তারা আসলে আসলে বেশ চিন্তিত আর কি। আপনারা সেই জায়গা থেকে কতটুকু কি উন্নতি করলেন? ছাড় পোকার যে সমস্যাটা আসলে আপনারা নিজে জানেন। আমাদের ফেডারেশনের 5ই আগস্টের পরে 6ই আগস্ট যখন আর্মি উঠলো, এমন পরিস্থিতি ছিল যে এটা কি ফেডারেশন নাকি যে যুদ্ধক্ষেত্র নাকি হচ্ছে কঙ্গোতে আছি আমরা। না, গণঅভ্যুত্থান সেই 2 বছর আগে হয়ে গেছে, এখন তো সময় এখন হচ্ছে 15 দিন থেকে 20 দিন আগে হচ্ছে আর্মি আমাদের হাতে চলে গেছে। তো চলে যাওয়ার কারণে আর তারাও তো দেশের দায়িত্বে ছিলেন। তো তারা যাওয়ার পরে আসলে ছাড়পোকাটা ওই জায়গা থেকে আসছে, ছোঁয়াচে রোগ ছাড়পোকা। তো ছাড়পোকাটা আসার কারণে হচ্ছে সমস্যা। অলরেডি আমরা ছাড়পোকা নিধনের ব্যবস্থাপনা নিয়েছি। এখন আশাবাদী যে আপনার হয়তো কাছে হয়তো এই ধরনের সমস্যা আসবে না। তো আসলে কিন্তু সমস্যাটা বিগ প্রবলেম, এটা দেশের প্রবলেম, এটা তো আসলে আমার প্রবলেম না, কিংবা ভলিবলের ফেডারেশনের প্রবলেম। এবং একটা ক্যাম্প যখন শুরু হয় আপনাদের 30 থেকে 35 জন নারী বিশেষ করে, তখন দেখা যায় খুব গ্যাদারিং হয়ে যায়, রুম সংকট হয়ে যায়। এখন তো পরিবেশটা একটু পাল্টেছে, সেই জায়গায় আবাসনের ব্যাপারটাও কি আপনারা পরিধিটাকে বাড়াবেন কিনা? আমাদের আবাসনের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ভালো, আমাদের থাকার ব্যবস্থাপনা ভালো, আমাদের প্রত্যেক রুমে এসি আছে। ওই ছাড় পোকার বিষয়টা বললাম না, এটা তো হচ্ছে আসলে বাংলাদেশি সমস্যার কারণে একটু ঘিঞ্জি কিনা ওই পরিবেশটা? না, এখন পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমরা চেষ্টা করছি ডেভেলপ করতে, আসলে চাইলেই তো পরিবর্তন সাথে সাথে করা যাচ্ছে না। হয়তো আমি বললাম না যে এবার আমরা চাচ্ছি একটা পরিকল্পনা করে দিতে, যেন সামনে নির্বাচনের পরে যারাই দায়িত্বে আসে যেন এই কাজের বাইরে না যেতে পারে। এই মেয়ে টিম কিন্তু কখনো 6 মাস 8 মাস প্র্যাকটিস ছিল না। আমরা আসার পরে যেভাবেই হোক আমরা কিন্তু বিকেএসপিতে তাদের ট্রেনিং করানোর কারণে তারা একটা রেজাল্ট নিয়ে আসছে, পরে আবার খেলতে গেছে। এখন বিচ ভলিবল খেলতে যাবে আমাদের টিম ভুটানে, তারপরে এশিয়ান গেমে যাচ্ছে বিচ ভলিবলে মেয়েরা। এইগুলো আসলে ইম্পসিবল ছিল এক সময়, এগুলো পসিবল ছিল না। আমরা চেষ্টা করছি যে তাদেরকে কীভাবে অলিম্পিকের সহযোগিতা যদি আমাদের ফুল পাই। ভলিবল তো হচ্ছে 222টি দেশ আমাদের এফআইবি সংগঠনে, পৃথিবীতে 222টি দেশ ভলিবল খেলে। তো জনপ্রিয়তার দিক থেকে 6তম। আমরা যদি সারা পৃথিবীতে জনপ্রিয়তা 6ষ্ঠ থাকতে পারি, 6 নম্বর হতে পারি, বাংলাদেশে কিন্তু আমি মনে করি যে ভলিবল, ক্রিকেট, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, এবার ভলিবল, ব্যাডমিন্টন এইভাবে আছে। তো ওই জায়গা থেকে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ যখন তাদের বাজেট দিবে,
প্রত্যেক ইভেন্টকে যে সেম দিতে হবে মানে ছোট একটা মানে খোখো কিংবা হচ্ছে আপনার ফেন্সিং, তাদের খরচ আর আমাদের খরচ কিন্তু এক না। আমাদের তো পার্সোনাল ইভেন্ট না, আমাদের তো আচ্ছা, এই বাজেট নিয়ে একটা মানে প্রশ্ন আসলো, আপনাদের এসএ গেমসের যে ফান্ডিংটা আপনারা করে ফেলেছেন সেটা কি কোনো অর্থ আপনারা পেয়েছেন? এনএসসি ক্রীড়া পরিষদ যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলেছিলেন যে নতুন বাজেটে আসলে আপনাদের জন্য যে বরাদ্দটা সেটা আসলে ওটা অ্যাড করা হবে। তাহলে বাজেট তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে, আমরা পাই না এখনো টাকা পাই না। আমরা টাকা পাই না। চিঠি দিয়েছিলেন যে টাকা, কারণ আপনারা তো খরচ করে ফেলেছেন। চিঠি তো দিয়েছি এবং আমরা প্রায় 1,10,00,000 টাকা খরচ করেছি। এখন তারা দিচ্ছে না, তাদের আসলে ওই সময় সরকারকে কিছু বলাও যাচ্ছে না, তাদের তো পাওয়া যাচ্ছে না, তারা কোথায়? তখন তো তারা জানতো না আসলে স্পোর্টস বিষয়ে, তাদের অনেক প্রবলেম ছিল, তারা আসলে ভালো করতে এসে স্পোর্টসটাই খারাপ করে ফেলছে। তো এখানে একটা সমস্যা, আমাদের একসময় আমরা পেতাম মনে করেন 80-90 লক্ষ টাকা হচ্ছে প্রতি বছর আমাদের যে বাজেটে ছিল সরকার আমাকে দিবে। এখন কিন্তু আপনার ইন্টারিম সরকারের সময় আমাদের চলে আসছে 50-এ। আচ্ছা, এবারে বাজেট আপনাদের জন্য কত বরাদ্দ পেয়েছেন আপনারা নাকি পাননি সেইটা নিয়ে আলোচনা করব। আমরা আশাবাদী, তবে বিরতির পর আলোচনা করতে হবে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। আরো একবার স্বাগত এখন মাঠে। সাদ্দাম ভাই, যে কথা বলছিলাম যে বরাদ্দ নিয়ে, এসএ গেমসের আপনারা যে খরচটা করে ফেলেছেন সেটা এখনো পাননি, সেক্ষেত্রে নতুন বাজেটের পরে তাদের দেওয়ার কথা ছিল, সেটার কি কার্যকলাপ বা কোনো কার্যক্রম এগিয়েছে কিনা? কার্যক্রম বলতে কি আমরা আশাবাদী এইভাবে আছি আর কি, যে আমাদেরকে দিবে। এখন এই টাকাটা আসলে অলিম্পিক তো দেওয়ার কথা, ঠিক আছে, এই টাকাটা হচ্ছে এখন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আছে না, অলিম্পিক থেকে তো অলরেডি তারা হ্যান্ডওভার করে নিয়েছে। এটা বলছি, আমরা তো অলিম্পিকের কাছে চিঠি করছি, তো চিঠি আবার ডাইভার্ট করে এখন করছে জাতীয় ক্রীড়া পরিষদে। এখন জাতীয় ক্রীড়া পরিষদ এটার অবস্থান ক্লিয়ার করে না এখনো, তারা শুধু বলছে যে দিয়ে দিবে। তো আমরা আশাবাদী হয়তো এটা পাবো, সামনে আবার এসএ গেম আসতেছে। আচ্ছা, আমাদের যে মূল আশা, আমরা একসময় 90-85 লক্ষ টাকা হচ্ছে আমাদের বাৎসরিক বরাদ্দ ছিল। মধ্যে যখন ইন্টারিম সরকার ছিল তারা এসে এটাকে 50-এ করে ফেলছে। 50 থেকে আবার আপনার ব্যাড ট্যাক্স অনেক কিছু কেটে রাখতে হয়। তো আমাদের এটা যদি 1.5 কোটি টাকা এই ধরনের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কারণ সব ইভেন্টকে তো আপনি একভাবে দেখতে পারবেন না। আমার চেয়ে ফুটবলের খরচ বেশি, এটা স্বাভাবিক। আমার চেয়ে ফুটবলের চেয়ে হয়তো ক্রিকেট হয়তো খরচ বেশি, স্বাভাবিক। তো ভলিবলের খরচ আর ব্যাডমিন্টনের খরচ এক হবে না, ভলিবল কাবাডি এক হবে না। এই আমরা চাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় ম্যাক্সিমাম ফেডারেশন কি করছে, ভালো এই বছর আপনাদের চাওয়াটা কেমন এই বাৎসরিক? এই তো বললাম তো আমি, আমার 1.5 কোটি টাকা আমাদের হলে আমাদের অনেকটা হয়ে যাবে। এর বাইরে তো আমরা তো কর্পোরেট শাখা থেকে বিভিন্ন স্পন্সর, আসলে ফেডারেশন বা স্পোর্টস যে সংস্থাগুলা ফেডারেশনগুলো আছে, আসলে আমাদের কাজ হচ্ছে বাইরে থেকে স্পন্সর নিয়ে আসা। দেশের পরিস্থিতি কিন্তু ভালো ছিল না, এখন ভালোর দিকে যাচ্ছে। অনেক কোম্পানি কিন্তু অনেক পিছনে ছিল। তা ক্লাব পর্যায়ের ভলিবলকে এগিয়ে নেওয়ার জন্য ক্লাব পর্যায়ে আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা মাঝখানে একটা ঝামেলা হয়েছিল যে আপনারা প্রিমিয়ার লিগ আয়োজনের যে বিষয়টা, সেটা অনেকটাই আসলে অধারাবাহিক হয়ে গিয়েছিল এবং আপনারা বলছিলেন যে দেশের জায়ান্ট ক্লাবগুলো আসলে এগিয়ে আসার পরিবর্তে আসলে তারা আসলে মুখ ফিরিয়ে নিয়েছে। এটার কারণটা কি, বা এই সমস্যাটাকে আপনারা সমাধানে কাজ করছেন কিনা? বড় মানুষ যারা, বড় ক্লাব যারা, আসলে তারা চায় সবসময় বড় আসরে অংশগ্রহণ করতে, এইটাই স্বাভাবিক। তো তার মধ্যেও সবাই তো বড় হয়ে জন্মগ্রহণ করে না, মানে এটা তো নিয়ম যে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ স্টেপ বাই স্টেপ আগাতে হয়। প্রিমিয়ার লিগ আয়োজন করেছিলাম, ফার্স্ট ডিভিশন করেছি, প্রথম বিভাগ করেছি, মনে করেন আমি দ্বিতীয় বিভাগ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো দ্বিতীয় বিভাগ করার একটা পরিকল্পনা নিচ্ছি। আমরা চাচ্ছি থার্ড ডিভিশনে একটা ব্যবস্থাপনা করতে। থার্ড ডিভিশন আমাদের কখনো ছিল না, তো থার্ড ডিভিশন থেকে যদি আমরা এই বাছাইটা নিয়ে আসতে পারি, হয়তো ভালো আরেকটা কিছু আসবে। আর আমাদের কিছু ক্লাব আছে আসলে বিগত সময়ে যেগুলো অ্যাফিলিয়েটেড হয়েছে, আসলে এই ক্লাবগুলো আসলে ক্লাবই না, তাদের মাঠ নাই, তাদের অনেক কিছু নাই, বা তাদের ব্যবস্থাপনা নাই, তারা প্লেয়ারদেরকে এনে ক্যাশে টাকা দিতে পারবে না। এই ধরনের ক্লাব কিন্তু অ্যাফিলিয়েটেড হয়ে ভোটারের জন্য সিন্ডিকেট হয়ে গেছিলো। তো আমরা চাচ্ছি এই জায়গায় একটা পরিবর্তন নিয়ে আসতে। ভালো কিছু ক্লাবকে আমরা ইনভাইটেশন করেছি ইতিমধ্যে। ব্রাদার্স ক্লাব আমাদেরকে গুড সাইনিং দিয়েছে, তারা বলছে যে তারা আমাদের সাথে থাকবে। আর আরও কিছু ক্লাব আমরা যাচ্ছি, যে মোহামেডান, আবহানী, আমি এর আগে তো বললাম যে 3-4টা ক্লাব নিয়ে আসলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। বসুন্ধরা কিংস তারা মানে কেন আসছে না, তাদের অনাগ্রহের জায়গাটা কেন? তারা আসে না আসলে, তারা তো চায় যে তাদের ফলাফল আপনাদের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে।
তাদের পলিসি আসলে একজন যদি না আসে আমি তো আর জোর করে আনতে পারবো মানে না। আপনারা কি চিঠি দিয়েছেন এই সংক্রান্তে? হ্যাঁ, আমরা চিঠি দিয়েছি এবং আমরা এই বসুন্ধরাতে অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল, কিন্তু বসুন্ধরা কেন আসে নাই বা কেন পরে উৎসাহিত হয় নাই এটা আসলে আমি এখন বলতে পারছি না, কিংবা আমি তো তাদের অথরিটি মানে না। এটা কি আপনার মনে হয় কিনা ভলিবলের এগিয়ে যাওয়ার অন্তরে আসলে ক্লাবগুলোর আগ্রহর জায়গাটা? অবশ্যই ক্লাব যদি টাকা যদি প্লেয়ার না পায়, প্রফেশন কিভাবে হবে? একটা প্লেয়ার যখন দেখা যাবে যে একটা প্রিমিয়ার লিগ খেললে 10 লক্ষ টাকা পাচ্ছে, 15 লক্ষ টাকা পাচ্ছে, তখন তো সে অনিয়মিত জীবনযাপন করবে না, সে ঘুমাবে, 10টার সময় ঘুমায় যাবে। আপনি ক্রিকেটার ফুটবলার দেখবেন, আপনি ভলিবল প্লেয়ার কাছে যাবেন, দেখবেন তাদের মন আর তাদের মন এক না। তাহলে এখন কি করে? এখন কি রাত 10টায় না, না, ঘুমায় না? ঘুমাচ্ছে। তাহলে এখন কি তখন- করে? তখন রাতের হয়তো- বেলা ভলিবল প্লেয়ারদের কাজ কি? না, ভলিবল প্লেয়ারদের কাজ রাতেও প্র্যাকটিস করে। আমাদের তো সন্ধ্যার পরে খেলা, ম্যাক্সিমাম খেলা থাকে। তো আমি যেটা বলছি এটা হচ্ছে রিয়েলিটি, যে আপনার যদি দেখা যায় যে প্লেয়াররা ক্রিকেটার ফুটবলারদের মতো যদি সহযোগিতা পায়, বাংলাদেশে কিন্তু অনেক ইভেন্টে অনেক ভালো প্লেয়ার আছে যারা ক্রিকেট ফুটবল না খেলেও অনেক বড় তারকা হওয়ার সুযোগ হয়েছে। আমার টিমের ক্যাপ্টেন হরশিতের মতো প্লেয়ার তো এখন নাই। আমার টিমে কয়েকটা প্লেয়ার আছে ভালো, সবাই তো পাইপলাইন তৈরি করতে পারছি না। আন্ডার এজ লেভেলে আমাদের যে পরিকল্পনা, আমরা চাচ্ছি আন্ডার এজ লেভেলে কাজ করতে। আমরা চাচ্ছি যে সরকারের নতুন মাধ্যমে আমরা নতুন কিছু কালেকশন পাচ্ছি। আচ্ছা। এর বাইরেও চাচ্ছি বিকেএসপি থেকে পাচ্ছি। আমরাও চাচ্ছি যে এক্সট্রা যে এলাকা, যেমন মানে কুষ্টিয়া, আপনারা প্লেয়ার হান্ট এর প্রোগ্রামটা শুরু কুষ্টিয়া করতে আছে, চাচ্ছেন? পাবনা আছে, উত্তরবঙ্গ, এই যে এলাকাতে, খুলনাতে আমরা চাচ্ছি এক্সট্রা কিছু মানে ট্যালেন্ট হান্ট আমরাও করতে, যে আমরা এক্সট্রা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় যৌথভাবে আমরা চাচ্ছি যে এই কাজগুলো করে 1 মাসের ক্যাম্প করে কালেকশন করে নিয়ে আসলাম। আমরা যদি রেগুলার আন্ডার 16, 19, 17 এই খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারি, অনেক সাফল্য আনা সম্ভব। আসলে সবচেয়ে বড় হচ্ছে এজ লেভেল। আপনি এজ লেভেল কীভাবে চলছে, আপনি ক্রিকেটে দেখবেন আন্ডার 14, 16, 19 একটা ধাপ আছে, কিন্তু আমরা আন্ডার 19 অনেক আগে আমরা খেলে আসছি। এশিয়ানে আমরা 5ম হয়েছি, তো আমরা 4র্থ হয়েছি। তো এশিয়াতে 4র্থ যে টিম হয়েছে, এই টিমে তো আরও ভালো করার কথা ছিল। এখন আমরা কিন্তু আন্ডার এজ লেভেলে অংশগ্রহণ করতে পারছি না, কারণ আন্ডার এজ লেভেলের আয়োজন করতেছে কারা? জাপান করতেছে, ইরান করতেছে, আমরা যেতেই পারছি না, অনেক বাজেটের ব্যাপার। আমাদের বর্তমান টিম আজকে যে গতকাল আমরা জিতলাম, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ওই আন্ডার এজ লেভেলের প্লেয়ারাই খেলছে, যারা আন্ডার 19-এ ভালো করেছিল তারাই খেলছে। তো আশাবাদী আমরা এই পরিকল্পনাতে যদি আগাতে পারেন বা সরকার আপনাকে সহযোগিতা করে, এবং জেলা ক্রীড়া সংস্থার একটা ব্যাপার আছে, লাগবেই না। সবকিছু মিলিয়ে সব সার্বিক জায়গা থেকে আসতে হবে সবার আসলে যৌথ উদ্যোগে আসলে সম্ভব একটা কারণ ভালো এটা তো কিছু করা, খুবই ভলিবলকে এগিয়ে নিয়ে অল্প যাওয়া। বাজেটের খেলা, ভলিবল কিন্তু খুব অল্প বাজেটের খেলা। প্রত্যেকটা এলাকাতে এটা সেই possible। বাজেটটা আসলে আপনারা পাচ্ছেন না, দিন শেষে আসলে আপনারা দিন শেষে ফলাফলটা সমস্যা আনতে আছে। পারছেন না। সাদ্দাম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনার সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।